বইমেলা থেকে খেলা, এত বিশিষ্ট মানুষ উপস্থিত আছেন এবং পেছন দিকে যারা বসে আছেন তারা না আসলে অনুষ্ঠান সমাপিত হতো না। আমি আজকের এই প্রোগ্রামটা আমার বাংলার মানুষের এবং বাংলার মাটিকে সমর্পণ করছি। ডোনা গাঙ্গুলির নৃত্য পরিবেশনা আপনারা দেখলেন, অপূর্ব ভঙ্গিতে করেছেন। ইমন চক্রবর্তী, ওর যদিও জ্বর হয়েছে, তা সত্ত্বেও সেই জ্বরের মধ্যেও যেভাবে মা দুর্গা এবং নমঃ শিবায়ও যে স্তোত্র পাঠ করলেন, গায়ে কাঁটা দেওয়ার মতো। বাবুল সুপ্রিয়, আমরা একটু রাবীন্দ্রিক তো আছি, রবীন্দ্রনাথকে বাদ দিয়ে পথ চলি না, সুতরাং প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে খুব ভালো গেয়েছেন। শ্রীরাধা তো আমাদের সবার হয়ে আমার আড়ালে আমার আবডালে অঞ্জলি লহ অঞ্জলি, ভিত্তিপ্রস্তর যেটা আজকে স্থাপন হলো, মাকে মনে মনে সবার হয়ে অঞ্জলি প্রদান করেছেন, অনেক ধন্যবাদ। আর লাস্টে ইন্দ্রনীল না হলে চলে না। মা দুর্গা পূজার সব আয়োজনেই ধামসা থাকে, মাদল থাকে, টাকডুমাডুম ডুম থাকে, গান থাকে, শব্দ থাকে, ভাষা থাকে, পরিভাষা থাকে, সংস্কৃতি থাকে, সব কিছু থাকে। সব কিছুর মধ্যে দিয়েই এই অনুষ্ঠানকে সুন্দরভাবে সজ্জিত করেছেন। আমাদের এখানে আজকে বিশেষ করে এই শিল্পীরা ছাড়াও নচির শরীর খারাপ, তা সত্ত্বেও নচিকেতা কয়েকদিন আগে ভীষণ অসুস্থ ছিল, তাও ছুটে এসছে প্রাণের টানে। আমি তার আরোগ্য কামনা করব, তাড়াতাড়ি সে যাতে সুস্থ হয়ে গান গাইতে পারে। ও এখনও গাইতে চায়, কিন্তু আমি বলি না, আরও কিছুদিন রেস্ট নাও। এখানে যেমন সুভাদা শিপ্রাদি, আমার চিফ সেক্রেটারি মনোজ পন্ত আছেন, তাপস কৃষ্ণা থেকে শুরু করে, সব্যসাচী থেকে শুরু করে, আলাপন থেকে শুরু করে, হিটকোর দ্বিবেদী থেকে শুরু করে, নন্দিনী আমাদের হোম সেক্রেটারি থেকে শুরু করে, প্রভাত কুমার মিশ্র, রাজেশ সিনহা, শান্তনু বোস, জগদীশ প্রসাদ মিনা, নিতাই মহারাজ ভারত সেবাশ্রম সংঘ, কুশল চৌধুরী দক্ষিণেশ্বর কালী মন্দির, ফাদার ডোমিনিক গোমেজ আর্চ বিশপ হাউস, অরুণজ্যোতি ভিক্ষু বৌদ্ধ বিহার, সর্দার গুরুবক সিং শ্রী গুরু সিং সভা, দীনেশ কুমার জৈন দিগম্বর জৈন সমাজ, স্বামী জ্ঞানলোকানন্দ স্বামী বিবেকানন্দের পৈতৃক ভিটা, স্বামী প্রতিমক্ষণানন্দ জি রামকৃষ্ণ মিশন কামারপুকুর, রাধারমন দাস ইস্কনের থেকে এসছেন, যিনি জগন্নাথ ধামের দায়িত্বেও আছেন, রাজশ্রী মিত্র ম্যানেজিং ডিরেক্টর হিটকো, অভিষেক, আমাদের অন্যান্যদের সাথেও মোহনবাগান ইস্টবেঙ্গল মোহামেডানের সকলে আছেন বিদেশ থেকে শুরু করে, মানসদা থেকে শুরু করে, সমরদা থেকে শুরু করে, আমাদের কুন্তলা থেকে শুরু করে অনেকেই আছেন। এবং আরও আমার পেছনে ত্রিদিব চ্যাটার্জি থেকে শুরু করে, ট্রাস্টের যারা মেম্বার তারা থেকে শুরু করে, অনেক ইন্ডাস্ট্রিয়ালিস্ট থেকে শুরু করে তারাও আছেন, সব জগতের সবাই আছেন। এবং আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, এবং বিশেষ করে হিটকোর কাছে। দুর্গা অঙ্গন টেন্ডার আশা করি হয়ে গেছে, দ্বিবেদী ফাইনাল হয়ে গেছে, এখন কাজ শুরুর পালা। আজকে তাই ভালো দিন ছিল, ভালো দিন দেখে শুভ কাজ শুরু করতে গেলে, মাতৃপূজা করতে গেলে একটু ভালো দিন দেখে নিতে হয়। যে কোনো ধর্ম, যে কোনো বর্ণ, যে কোনো জাতিরই তাদের জীবনে কিছু কিছু শুভ দিন থাকে, সব কিছুই চন্দ্র সূর্য গ্রহ তারাকে কেন্দ্র করে।
কাজে আজকের এই দিনটি আমি মনে করি আমাদের সকলের কাছে এক ঐতিহাসিক দিন এবং আমাদের বাংলার পালঙ্কে আরেকটি মুকুট। বলতে পারেন দুর্গাপুজো তো ঘরে ঘরে হয়, পাড়ায় পাড়ায় হয়, ক্লাবে ক্লাবে হয়, তা সত্ত্বেও আর একটা দুর্গাঙ্গন করার প্রয়োজন কোথায়? প্রয়োজন এই কারণে, যেটা আমাদের জাতীয় উৎসব হিসেবে ইউনেস্কোর কাছ থেকে বিশেষ করে আমরা যে সম্মান পেয়েছি, সেই সম্মানটাকে সংরক্ষিত রাখার জন্য আজকের দিন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই দুর্গা অঙ্গন 365 দিনই আপনারা দেখতে পাবেন এবং প্রতিদিনই হাজার হাজার মানুষ আসবেন, হাজার হাজার মানুষ আসবেন। আগে যে জমিটা আমরা দেখেছিলাম সেটা 12 একর ছিল, কিন্তু আমি বললাম করছি যখন ভালো করেই করা হোক, কারণ একটা বড় জিনিস করতে গেলে তার জন্য কার পার্কিং, দোকান, কালচারাল পারফরমেন্সের জায়গা, সংস্কৃতি, কৃষ্টি, পূজা অর্চনা সব কিছুই রাখতে হয় এবং সেটা যদি করতে হয় তাহলে যদি একটু বেশি জায়গা পেতো আরও ভালো হতো। তারপরে দেখলাম এই জায়গাটা 17.28 একর, এটা খুব বড় জায়গা। আর এই জায়গাটায় নিউ টাউনের অ্যাকশন এরিয়া 1A-তে রাস্তারও কাছাকাছি, এয়ারপোর্টেরও কাছাকাছি, রাজারহাটেরও কাছাকাছি, সল্টলেকেরও কাছাকাছি, যোগাযোগ ব্যবস্থারও কাছাকাছি, মানুষের আসার পক্ষে সুবিধে হবে। এই দুর্গা অঙ্গন বিশ্বের বৃহত্তম দুর্গা অঙ্গন হিসেবে প্রতিষ্ঠিত হবে। দিনে 1 লক্ষ দর্শনার্থী আসতে পারবেন এখানে। জগন্নাথ ধামে আপনারা দেখেছেন কালকে 1 কোটি ছুঁয়েছে। আমরা এখানে টার্গেট রাখছি যদি 1 লক্ষ লোক দিনে আসে কোনো অসুবিধে হবে না। আমরা এটুকু করতে পেরেছি বলে এই সামান্য কাজটি আপনাদের কাছে আমরা গর্বিত এবং কৃতজ্ঞ। আমরা এখনো মনে করি ধর্ম যার যার, উৎসব কিন্তু সবার। দেখতেই পাচ্ছেন একদিকে যেমন গুরু বক্সিংজি আছেন, অন্যদিকে বৌদ্ধ ধর্ম আছে, অন্যদিকে স্বামী বিবেকানন্দের বাড়ি থেকে মহারাজ এসছেন, কামারপুকুর থেকে এসছেন, ভারত সেবাশ্রম সংঘ থেকে এসছেন, আমাদের আমিরুদ্দিন ভাই এসছেন, আমাদের কামারুদ্দিন ভাই এসছেন, নাদিম এসছেন, আমাদের আর্চ বিশপ হাউস থেকে, আমাদের দক্ষিণেশ্বর কালী মন্দির থেকে, অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে, বৌদ্ধ প্রতিষ্ঠান থেকে, সব জায়গা থেকে সকলে এসছেন। আমি বারবার বলি ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার। 365 দিনই এখানে মা দুর্গা পুজোর নিত্য আঙ্গিনা হবে প্রতিদিন। এবং আমাদের 365 দিনই আপনারা মা দুর্গা দর্শন করার সুযোগ পাবেন এবং নানা রকম সাংস্কৃতিক প্রোগ্রাম দেখতে সুযোগ পাবেন। সংস্কৃতি জগতের অনেক কর্মসংস্থান হবে, অনেক দোকানঘাট তৈরি হবে, সেলফ হেল্প গ্রুপ সৃষ্টি, যারা নানা রকম কারিগরেরা কারুশিল্প নিয়ে, চারুশিল্প নিয়ে তারা মাঠে ময়দানে মেলা বসে। মানুষ একটা তীর্থক্ষেত্রে গেলে অনেক কিছু কিনতে চায় লোকাল, সে সুযোগগুলো হবে, অনেক এমপ্লয়মেন্ট জেনারেশন হবে। আপনারা জানেন ইনট্যাঞ্জেবল কালচারাল হেরিটেজ হিসেবে যখনই ইউনেস্কো আমাদের স্বীকৃতি দেয় তখন সেই দুর্গা অঙ্গন হবে বাংলার সাংস্কৃতিক
ও আধ্যাত্মিক সেই মিলনস্থল, সাংস্কৃতিক মিলনস্থল, যা দেশ বিদেশের লক্ষ লক্ষ পর্যটকদের কাছে বাংলার শিল্প, বাংলার সংস্কৃতি, বাংলার বৈচিত্র্যের মধ্যে ঐক্য, সেটাকেও তুলে ধরবে। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এটার যে নকশা তৈরি করা হয়েছে, এগুলো সব রেডি হয়ে গেছে। মানে আজকে থেকেই কাজটা শুরু হয়ে যাবে। যারা কাজ করবে তারা কি উপস্থিত আছে? তাদের ডেকে নাও। জগন্নাথ ধামও তারা তৈরি করেছেন। সুতরাং আমি আশা করব তারা এই কাজটিও সুন্দর করে করবেন এবং তাদের উত্তরীয় সম্মান জানাও আমাদের পক্ষ থেকে। এবং তাদের সাথে যে কর্মীরা কাজ করবেন, আমাদের সকল শুভেচ্ছা তাদের জন্য রইল। মোট এরিয়া হবে 2 লক্ষ বর্গফুট। এত বড় করে এটা করা হয়েছে যে মন্দিরের মাঝখানে উঠোনেই প্রায় 1000 লোক একসাথে বসে থাকতে পারবে। এখানে খোলা চত্বর রাখা হয়েছে, চারিদিকে সবুজ দিয়ে ঘেরা, দুপাশে রাস্তা। এই খোলা চত্বরের চারপাশ দিয়ে 20 ফিট চওড়া একটি ঘোড়ার পথ করা হচ্ছে। 1008টি স্তম্ভ তৈরি করা হচ্ছে এবং নকশা করা খিলান দিয়ে এই পথকে সুসজ্জিত করা হচ্ছে। মূল গর্ভগৃহ উচ্চতা হবে 54 মিটার। মন্দিরের শাস্ত্রীয় নিয়ম মেনে 108টি দেবদেবীর মূর্তি ও 64টি সিংহ মূর্তি বসানো হবে। মূল মণ্ডপ ছাড়াও এখানে সিংহদুয়ার, প্রদক্ষিণ পথ, পবিত্র কুণ্ডু এবং শিব, গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতীরও আলাদা আলাদা মণ্ডপ থাকবে। এছাড়াও থাকবে প্রসাদ তৈরির ঘর এবং একটি সাংস্কৃতিক মিউজিয়াম। পুরো চত্বরে 300টির বেশি গাছ লাগানো হবে, 1000টি ফুল গাছ লাগানো হবে। এটি একটি গোল্ড সার্টিফাইড গ্রিন বিল্ডিং হিসেবে তৈরি হচ্ছে এবং এখানে প্রাকৃতিক আলো ও বাতাসের উপর জোর দেওয়া হয়েছে। মাত্র 20% জায়গায় শীততাপ নিয়ন্ত্রণের প্রয়োজন হয়, বাদবাকিটা প্রকৃতির খোলা হাওয়ায়। আমরা মুখ্য সচিবের নেতৃত্বে একটা ট্রাস্ট তৈরি করেছি। সেই ট্রাস্টটি এর দেখাশোনা করবেন, ট্রাস্টের যারা মেম্বাররা আছেন। আপনারা জানেন ইউনাইটেড নেশনস বাংলাকে সেকেন্ড লার্জেস্ট ট্যুরিস্ট এসছে বলে এবারে ঘোষণা করেছেন এবং 2025 সালে বিদেশি ট্যুরিস্টদের আগমন আমাদের রাজ্যে দ্বিতীয়, আগামী দিন তো 1 নম্বরে হয়ে যাবে 2026-এ। বাংলায় 2025 সালের অক্টোবর মাস পর্যন্তই প্রায় 24,24,00,000 পর্যটক এসছেন। দুর্গা অঙ্গন সংস্কৃতি ও রিলিজিয়াস একটা ঐতিহ্য চর্চার আর প্রধান কেন্দ্র হিসেবে গড়ে উঠবে। এতে লোকাল শিল্প বাড়বে, পর্যটন শিল্প বাড়বে, এমপ্লয়মেন্ট বাড়বে, কেনা বেচা বাড়বে, মানুষের ইনকাম হবে, অনেক কাজ, কর্মশ্রম আরও বেশি বাড়বে। কর্মশ্রমের মধ্য দিয়ে মানুষ নিজেকে নিজে পায়ে দাঁড় করাতে পারবে। আপনারা জানেন দীঘাতে একটা মন্দির করার পর কত হোটেল, কত দোকান, কত কিছু তৈরি হয়েছে। আমার মনে আছে আমি যখন রেল মিনিস্টার ছিলাম, দীঘা তমলুক রেল লাইন, একলাকি বালুরঘাট রেল লাইন, হাওড়া বরগাছিয়া মুন্সিরহাট লাইন, বালুরঘাট একলাকি, এগুলো সব আমার সময় করা। আমি একটা রেল লাইন করতে গিয়ে দেখেছিলাম একদিনে 600 হোটেল তৈরি হয়েছিল।
আর যত মেট্রো রেলওয়ে দেখছেন কলকাতা ঘিরে, হাওড়া থেকে কলকাতা, বেহারা থেকে দমদম, দক্ষিণেশ্বর থেকে নোয়াপাড়া, নোয়াপাড়া থেকে বারাসাত, এগুলো সব আমার হাতে উদ্বোধন করা। এবং এর জন্য আমি যখন রেল মিনিস্টার থেকে চলে আসি টোটাল টাকাটা রেখে এসেছিলাম, প্রায় 2 লক্ষ কোটি টাকার বেশি। কারণ আমি জানতাম এমন একটা জায়গায় সংরক্ষিত রাখলে যা কোনোদিন কেউ চেঞ্জ করতে পারে না। রেলের একটা বই আছে, সেটাকে বলা হয় পিঙ্ক বুক। সেই পিঙ্ক বুকে রেখে দিয়েছিলাম যাতে আমি কোনোদিন চলে গেলেও এই প্রজেক্ট যাতে বন্ধ না হয়ে যায়। এটা ঠিক আমি থাকলে 2 বছরে করে দিতাম। আমি দীঘা তমলুক 9 মাসে করেছি, এরা এটাকে 13 বছর, 14 বছর, 15 বছর, 20 বছর ঝুলিয়ে যাচ্ছে, যতটা ঝুলানো যায় আর কি। আমি আবার আপনাদের বলি, দুর্গাপুজোর সময় শুধু আমাদের 70-80 হাজার কোটি টাকার ব্যবসা হয়। আর একটা সুখবর দিই, জানুয়ারি মাসের 2nd উইক নর্থ বেঙ্গল থেকে আমি দেখতে পাচ্ছি সঞ্জয় টিবরেওয়াল এবং দুগাড়ের সহ অনেকে এসছেন। মহাকাল মন্দিরের শিলান্যাস হবে। জমি কিন্তু আমি দেখে নিয়েছি, রেডি করে দিয়েছি। পুজোর দিনও আমি মনে মনে ঠিক করে নিয়েছি, ট্রাস্টের একটা মিটিং করে বাদবাকিটা আপনাদের কাজটা করতে হবে, যেটা হচ্ছে আর্কিটেকচারটা। টাকাও জোগাড় হয়ে গেছে, আমি বাজে কথা কম বলি। এই যে দুর্গা মন্দিরের ট্রাস্ট ইতিমধ্যেই যা টাকা জমা পড়েছে তাতে আমার মায়ের মূর্তির দাম উঠে গেছে। বাদ বাকি হিটকো থেকেও খরচা করতে হবে, ইনফ্রাস্ট্রাকচার, কালচার। আমাদের 250-300 কোটি টাকা নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান, ইনফ্রাস্ট্রাকচার, ট্রান্সপোর্ট, কার পার্কিং, এগুলো তৈরি করতে হবে। সুতরাং আপনারা জানেন এর আগেও আমরা করেছিলাম দক্ষিণেশ্বর স্কাই ওয়াক, কুশল আমায় বলেছিল। তাছাড়াও 100 কোটি টাকা আলাদা দিয়েছি দক্ষিণেশ্বরকে ডেভেলপমেন্টের জন্য। লাইট অ্যান্ড সাউন্ডও আমাদের করা, স্কাই ওয়াকও আমার করা। কালীঘাটের মা কালী মন্দির টোটালটাই স্কাই ওয়াক, ওটাও আমরা ট্যুরিস্ট ডেস্টিনেশন হিসেবে গড়ে তুলেছি। ওখানেও 130 কোটি টাকা খরচ হয়েছে। গঙ্গাসাগরের কপিল মুনির আশ্রম সৌন্দর্যায়ন, গঙ্গাসাগর মেলার টোটাল খরচা 1 পয়সাও কেউ দেয় না, টোটালটাই কিন্তু আমরা করি। আর এনজিওরা অনেক সেবার কাজ করেন, আপনারা শুনলে খুশি হবেন। আমরা আগে বলতাম সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, কারণ জল পেরিয়ে যেতে হয়। কুম্ভ মেলা কিন্তু রেল, বাস, প্লেনের সাথে কানেক্টেড, গঙ্গাসাগর নয়। একজন করে জল পেরিয়ে যেতে হয়, খুব কষ্টকর, কিন্তু 1 কোটির বেশি তীর্থযাত্রী আসে। আমি 12 বছর ধরে চেষ্টা করলাম যদি কেন্দ্রীয় সরকার একটা গঙ্গাসাগরের ব্রিজ করে দিতেন। যাই হোক, আমি দোষ দিচ্ছি না, ভালো অনুষ্ঠানে আমি সকলের মঙ্গল কামনা করি। মায়ের অনুষ্ঠান, কেউ আমাকে খারাপ বলে বলুক, আমি বলতে চাই না। আমি শুধু এটুকু বলবো, আপনারা শুনলে খুশি হবেন। 1700 কোটি টাকা আমরা দিয়েছি। গঙ্গাসাগরে সেতু হচ্ছে, কংক্রিটের সেতু, এবং আগামী 2 বছরের মধ্যে কাউকে জল পেরিয়ে আর যেতে হবে না। টেন্ডারও হয়ে গেছে, টাকাও দেওয়া হয়ে গেছে। L&T টেন্ডারটা পেয়েছেন এবং আগামী 5 তারিখে আমি ওটা শিলান্যাস করতে যাচ্ছি। আমি শিলান্যাস করলেই ওটার কাজ শুরু হয়ে যাবে। ইস্কনে জিজ্ঞেস করুন, রাধারমন বাবু বসে আছে, 700 একর জমি দিয়েছি আমরা, ইস্কন শহর হচ্ছে। জিজ্ঞেস করুন, হেলিকপ্টার থেকে শুরু করে, ওদের নতুন টাউনশিপ থেকে শুরু করে, নবদ্বীপকে যেমন হেরিটেজ টাউন ডিক্লেয়ার করেছি, ওদেরটাও কিন্তু করেছি। গুরুদ্বারা আমায় বলেছিল ওদের একটা গেট করে দেওয়ার জন্য, ওটাও করছি। ওঙ্কার ধাম বলেছিল, করে দিয়েছি। চাকলা মন্দির লোকনাথ ঠাকুরের, কচুয়া, ওগুলোও কিন্তু করে দিয়েছি। মা কঙ্কালীতলা,
মা ফুল্লরা, নলাটেশ্বরী, বক্রেশ্বর শিব, পাথর চাপড়ি দরগা, ফুরফুরা শরীফ থেকে শুরু করে, বেরিয়াল গ্রাউন্ড থেকে শুরু করে, গার্ড ওয়াল থেকে শুরু করে, মাঝি থান থেকে শুরু করে, জায়ের থান থেকে শুরু করে, এমনকি মনে রাখবেন কনক দুর্গা মন্দির ঝাড়গ্রামে খুব বিখ্যাত। আমি গিয়েছিলাম, ওরা আমায় বলেছিল, আমরা চেষ্টা করেছি, হয়ে গেছে। তারকেশ্বর ডেভেলপমেন্ট, কঙ্কালীতলা, ফুল্লরা মন্দির, কপিলমণির মন্দির, মায়েশের জগন্নাথ মন্দির, এমনকি রথটাও, রাধাবল্লভ মন্দির, কুচবিহারের মদনমোহন মন্দির, বানেশ্বর মন্দির, কুচবিহারের শিবযজ্ঞ মন্দির, জলপাইগুড়ির দেবী চৌধুরানী মন্দির, ভবানী পাঠকের মন্দির, জল্পের শিব মন্দিরও স্কাই ওয়াক করে দিয়েছি আমরা। আর মহাকাল হয়ে গেলে সব হয়ে যাবে। এমনকি মনে রাখবেন তারকেশ্বর, তারাপীঠ, বক্রেশ্বর, পাথর চাপড়ি, ফুরফুরা শরীফ, এখানেও সব ডেভেলপমেন্ট বোর্ড তৈরি করা হয়েছে। তাছাড়াও আমরা জয়রামবাটি কামারপুকুর উন্নয়ন পর্ষদও করেছি। স্বামী বিবেকানন্দের বাড়ি আপনারা কি কেউ জানতেন? যারা ধর্ম নিয়ে বড় বড় কথা বলেন, সুব্রত মৈত্র আজ বেঁচে নেই, কিন্তু মানুষটার নাম চিরকাল আমি মনে রাখবো। কেন জানেন? তিনি হঠাৎ একদিন রাত্রির বেলায় রাত 11টা আমাকে ফোন করেন, করে বলেন, দিদি স্বামী বিবেকানন্দের বাড়িটা প্রমোটিং হয়ে যাচ্ছে, মানে সিমলা স্ট্রিটে যে বাড়িটা স্বামীজির অরিজিনাল বাড়ি। আর সে কি, স্বামীজির বাড়ি আবার কে প্রমোটিং করছে, কার এত সাহস? পরের দিনই আমি বাড়িটাকে অধিগ্রহণ করে নিয়েছিলাম আমাদের টাকা দিয়ে, এবং জিজ্ঞেস করুন, সবটাই স্বামীজিদের হাতে তুলে দেওয়া হয়েছে। আমি গিয়েছিলাম দার্জিলিংয়ে, রামকৃষ্ণ মিশন থেকে বলা হলো ভগিনী নিবেদিতা যেখানে দেহত্যাগ করেছিলেন সেই বাড়িটা জিটিয়ে নিয়ে নিয়েছে। আমি তখন ওদের ডাকলাম, মিটিং করলাম, করে একটা 3 তলা আস্ত বাড়ি দিলাম, দিয়ে বললাম এইটা তুমি নাও, আর নিবেদিতার বাড়িটা রামকৃষ্ণ মিশনকে ফেরত দাও। করেছিলাম। মিথ্যে বললে আমাকে কেউ ধরিয়ে দেবেন? বাগবাজারে নিবেদিতার বাড়ি, কিছুতেই হয় না। আমি নিজে 3 বার গেছি, মানে না। যাই হোক, শেষ পর্যন্ত ওটাও উদ্ধার হয়েছে এবং উপযুক্ত জায়গায় স্বামীজিরা দেখাশোনা করে, মায়েরা আছেন। মায়ের বাড়ি কি অবস্থা ছিল, মায়ের বাড়ির ওখান দিয়ে কেউ যাতায়াত পর্যন্ত করতে পারতো না। তাদের কোনো অপরাধ নয়, গরিবী হওয়া তো অপরাধ নয়, গরিব মানুষ আমাদের গর্ব। আমরা তাদের জন্য বাংলার বাড়ি তৈরি করে দিয়েছি, দিয়ে জায়গাটা ক্লিয়ার করে দিয়েছি। এখন তাদের তো কোনো অসুবিধা হয় না, সবাই খুশি। আমার কাছে যখনই যে ধর্মের ব্যাপারই হোক না কেন, সে হিন্দু হোক, মুসলিম হোক, শিখ হোক, জৈন হোক, পারসিক হোক, হ্যাঁ, আমাকে অনেকে বলে আমি অ্যাপিজমেন্ট করি। আমি অ্যাপিজমেন্ট করি না, আমি সেকুলার সঠিক তথ্যে, অর্থাৎ সর্বধর্ম সমন্বয়। রামকৃষ্ণ পরমহংসদেবের মাটির মানুষ আমরা, স্বামীজির মাটির মানুষ আমরা, নেতাজির লড়াই, গান্ধীজির বেড়েঘাটায় সংগ্রাম, বিদ্যাসাগরের বর্ণ পরিচয়, জয় হিন্দ স্লোগান, বন্দে মাতরম, একবার বিদায় দে মা ঘুরে আসি, মাতঙ্গিনীর লড়াই, রাজা রামমোহন রায়ের সংস্কার, বিনয় বাদল দীনেশের লড়াই, যত বলবো সংখ্যা তত বাড়বে। স্বাধীনতা আন্দোলনে মনে রাখবেন, বাবা সাহেব আম্বেদকর প্রথম সংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন বাংলা থেকে। কেউ কি জানেন আপনারা?
নেতাজি সুভাষচন্দ্র বোস, তার রাইট হ্যান্ড ছিলেন শাহনাজ খান। আমি তার একটা স্ট্যাচু করে দিয়েছিলাম এখানে যোগবাজারে, আমার মনে আছে। কাজেই সব ধর্মকে ভালোবেসে, এমন কোন ধর্ম আমায় দেখাতে পারবেন না যার প্রোগ্রামে আমি যাই না। যখন আমি গুরুদ্বারায় যাই আমায় মাথা ঢেকে যেতে হয়। কই তখন তো তোমরা আমাকে কিছু বলো না, তাহলে আমি রোজায় গেলে তোমাদের আপত্তি কেন? এই যে আজকে আমি প্রোগ্রামে এসছি, আমি চাদরটা গায়ে দিয়ে এসছি, কেন জানেন? কারণ মা দুর্গার শিলান্যাস হচ্ছে। এটা আমাদের ধর্ম শিক্ষা যে কেউ, আমরা হিন্দুরা মেয়েরা দেখবেন যখন পুজো হয় মাথায় কাপড় দেয় বউরা, গাটা ঢেকে নেয়, কারণ হচ্ছে এটা ওদের কালচার। আর সব ধর্মে কোনো না কোনো কালচার আছে। সেই কালচারটা আমি যদি বলি মানবো না, হয় কখনো ভেঙে দিচ্ছে, লুটে নিচ্ছে, তছনছ করে দিচ্ছে। কে থাকবে কে থাকবে না, কত মানুষ আজকে অসহায়। আমি মা দুর্গার কাছে শুধু প্রার্থনা করব, জাগো দুর্গা, জাগো দশপ্রহর অনধারিণী, অভয়া শক্তি, বল প্রদায়িনী, তুমি জাগো, জাগো মা, অশুভ শক্তির বিনাশ করো, অসুরদের বিনাশ করো, দানব শক্তির বিনাশ করো, মানবিক প্রাণ ফিরিয়ে দাও, মনুষ্যত্বকে বাঁচিয়ে দাও। মানুষকে বড্ড হয়রান হতে হচ্ছে। এই এক মাসের মধ্যে 50 জনের বেশি মানুষ আত্মহত্যা করেছেন বা মারা গেছেন। এটা সহ্য হচ্ছে না। একটা মানুষ বাংলায় থেকে তাকে প্রমাণ করতে হবে আমি এদেশের নাগরিক কিনা। আর নাগরিকের সাথে ভোটাধিকারের কি সম্পর্ক? আমি এখানে থাকি, আমি পড়ি, আমার জন্ম, আমার ঠিকানা, আমার অস্তিত্ব, আমার অস্মিতা, আমার ভাষা, আমার ভালোবাসা। বাংলা ভাষায় কথা বললেই বলছে হোটেলে জায়গা দেওয়া যাবে না, বাংলা ভাষায় কথা বললেই বলছে বাংলাদেশি। আরে একসময় তো ইন্ডিয়া 1947-এ তো দেশ ভাগ হয়, তখন তো 3টে দেশই একসাথে ছিল। কেউ চলে গেছে পাকিস্তানে, কেউ চলে গেছে বাংলাদেশে, কেউ চলে এসেছে ইন্ডিয়া। তারপরে 1971 সাল আপনাদের মনে আছে, ইন্দিরাজি আর মুজিবের চুক্তি অনুযায়ী যারা 71-এর মার্চ পর্যন্ত এসছে তারাও আজকে ইন্ডিয়ান নাগরিক। 2024-এ যারা এলো তাদের আপনি যদি নাগরিক বলতে পারেন, তাহলে সারা জীবন দেশের জন্য যারা রক্ত দিল, ফাঁসির মঞ্চে গেল, জেলে গেল, মৃত্যুবরণ করলো, কি বাবুরা একটু ভাববেন না? কি একটু ভাববেন না? 600 জন যদি ফাঁসির কণ্ঠে প্রাণ দেয়, 590 জন বাংলার আর 10 জন পাঞ্জাবের। যান আলিপুর মিউজিয়ামটা দেখে আসুন। আন্দামান সেলুলার জেল থেকে আমি রেপ্লিকা তুলে নিয়ে এসেছি। 90% বন্দি ছিল বাংলার। আর ব্রিটিশরা এক সময় কলকাতা থেকে রাজধানী তুলে নিয়ে চলে গেছিল, কেন জানেন? বাংলাকে পেরে উঠছিল না। এ মাটি খুব সহজ, কিন্তু এ মাটি অনেক শক্তিশালী। বৈশাখ মাসে এই মাটিতে যেমন আগুন জ্বলে, আবার ফাগুন মাসে এই মাটিতে তেমনি হোলি খেলে। এ মাটি সোনার মাটি, এ মাটি সোনার চেয়েও খাঁটি। তাই বাংলাকে ভালোবাসি, 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 দেশকেও ভালোবাসি, আর বাসবো। আর বাংলার ঐতিহ্যকে আমরা হয়তো একদিন হারিয়ে যাব, নতুন জেনারেশন আসবে, কিন্তু দেখবে বাংলা তার কৃষ্টি সংস্কৃতি নিয়ে সারা পৃথিবীকে পথ দেখাবে। What Bengal thinks today, world will think tomorrow. Not only India, the all over the world. World is one, and that is our ideology, that is our theory. We love all the caste, all the creed, all the community, all the religions, and all the human beings, and our ideology is humanity. There is no alternative of humanity. মনে রাখবেন, সহ্য করছি,
ধৈর্য ধরছি, সহ্যেরও একটা লিমিট থাকে। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, একটা সাপ তাকে গিয়ে বলেছিল, আপনি তো আমাকে কামড়াতে বারণ করেন, আমি কাউকে কামড়াই না, কিন্তু আমাকে সবাই খুব মারে জানেন, আমার খুব কষ্ট হয়। রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, আমি তোমায় মারতে বারণ করেছি, আমি তোমাদের তো ফোঁস করতে বারণ করিনি। ফোঁস কিন্তু থাকবে, জেনে রেখে দিন। বাংলার মাটি মাথা নত করে না, প্রত্যেকটা মানুষের গণতান্ত্রিক অধিকার যেন রক্ষিত হয়, এর জন্য লড়াই চলছে এবং চলবে। আজকে মা দুর্গা অঙ্গনের শপথ নিয়ে বলে যাই, আমাদের শপথের পবিত্র স্বাক্ষরে নতুন সূর্য শিখা জ্বলবেই, মানুষের অধিকার থাকবেই। আমরা চলি সমুখ পানে, কে আমাদের বাঁধবে? রইলে যারা পিছুর টানে কাঁদবে, তারা কাঁদবে, আর বাংলা এগিয়ে যাবে। বাংলা হাসবে, হাসবে, হাসবে। সারে जहां से अच्छा हिंदुस्तान हमारा, হিন্দু মুসলিম শিখ ইসাই আপোষ মে रहना ভাই ভাই। মনে রাখবেন, সবাই ভালো থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। সর্বধর্ম জিন্দাবাদ, সর্বধর্ম জিন্দাবাদ। ধন্যবাদ আপনাদের সকলকে, আমাকে এতক্ষণ সময় আপনারা অ্যালাউ করেছেন বলে। এত কষ্ট করে পায়ে পায়ে হেঁটে আপনারা এসছেন। আর যেদিন সত্যি মন্দিরটা প্রতিষ্ঠিত হয়ে যাবে, সেদিন কিন্তু পদার্পণ করতেই হবে। কারণ আজকের দিনটা আপনারা সাক্ষী থাকলেন। আজকের দিনে যারা এসছেন, যেদিন মন্দিরটা উদ্বোধন হবে, তাদের ছবি রেখে দেবে দ্বিবেদী, এবং তাদের সকলকে আমরা প্রথম পোশাকটা তাদের দেবো, প্রথম পোশাকটা তাদের দেবো। আমি এটুকু বলে আপনাদের সকলকে সংবাদ মাধ্যম সহ অনেক বড়দিনের শুভেচ্ছা এবং হ্যাপি 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 নিউ ইয়ার। সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি। 2026 হোক মানুষের, 2026 হোক গণতন্ত্রের, 2026 হোক পথ দেখানোর, 2026 হোক দিশা দেখানোর, 2026 হোক মানুষের স্বপ্নের ভোর। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। অনেক অনেক ধন্যবাদ।